আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সকালে ঘুম থেকে ওঠার পরেই একটি সংবাদ শিরোনাম আমার চোখে পড়ল। সেটি হচ্ছে যে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এবং বিশ্বব্যাংক সেই প্রতিবেদন প্রকাশ করে বলছে যে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন যিনি বিশ্বে দারিদ্র বিমোচনের মডেল কারণে এবং তার প্রতিষ্ঠান, এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি সরকারের দায়িত্বে রয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময়ে বাংলাদেশের জন্য আসলে এই খবরটি আসলো। তো নিঃসন্দেহে এটি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার জন্য নিশ্চয়ই কোনো সুখকর সংবাদ না, এবং আমরা যারা বাংলাদেশের মানুষ তাদের জন্য কোনো সুখকর সংবাদ না। কারণ এই তথ্য অনুযায়ী যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে এখন প্রতি 4 জনের একজনই গরিব। তাহলে বিষয়টি ভাবুন, আপনার আশেপাশে আসলে প্রচুর গরিব মানুষ রয়েছে। আমরা এখন উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি, বিশ্বকে উন্নত দেশ হওয়ার যে তালিকায় আমরা ঢুকতে যাচ্ছি, সেই বিষয়ে আমাদের নানা প্রচার প্রপাগান্ডা অনেক আগে থেকেই চলছে, এখনো চলছে। কিন্তু সেই জায়গায় আমাদের অবস্থানটি বিশ্বব্যাংকের প্রতিবেদনের মাধ্যমে আর একটু পরিষ্কার হলো, যা আসলে আমরা উল্টো পথে হাঁটছি এখন। তো এই উল্টো পথে হাঁটার কারণটি আসলে কি, সেটি বিশ্বব্যাংকের যে প্রতিবেদন সেখানে যেটি বলা হয়েছে যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে কর্মসংস্থান কমে যাচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, নানা কারণ তারা বলছেন। এবং এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে এখন বাংলাদেশে আপনার দরিদ্র মানুষের সংখ্যা হচ্ছে 3,60,00,000 এবং এই দারিদ্র্যের হার 21%-এরও কিছু বেশি হবে 2025 সালে, এবং 2022 সালে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য সেই অনুযায়ী সেটি ছিল 18.7%-এর ঘরে, অর্থাৎ 3%-এরও বেশি দারিদ্র সীমা নিচের মানুষের সংখ্যা বেড়েছে। তো এই বিষয়টি উদ্বেগজনক, ঠিক আছে, আমরা উদ্বেগ জানাতে পারি, কিংবা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা উদ্বিগ্ন হবেন, এটি স্বাভাবিক বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আমার কাছে যে বিষয়টি মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে আমি প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ নিয়ে একটু কথা বলতে চাই। এই রেমিটেন্স প্রবাহ আমরা দেখছি যে গত 1 বছরে কিন্তু রেমিটেন্স প্রবাহ যথেষ্ট বেড়েছে এবং $21 বিলিয়ন উপরে রেমিটেন্স প্রবাহ হচ্ছে। এখন বিদেশ থেকে মানুষ টাকা পাঠাচ্ছেন। এখন বাংলাদেশের দারিদ্র্যের যে আসলে সমস্যা, মূল সংকট আসলে উৎপাদনশীল খাতে কিন্তু যে ব্যয়, সেটি বিনিয়োগ, সেটি আসলে বাংলাদেশে আশানুরূপ ভাবে হচ্ছে না। বিশেষ করে এই যে প্রবাসী আয়, যেটি প্রবাসের যারা থাকেন, যারা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠান, সেই টাকাটা আসলে উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় কিনা সেটি কিন্তু বড় একটি ভাবনার বিষয়। আমি যদি বলি বাংলাদেশের এই যে একটি জরিপ যেটি এসেছিল যে বাংলাদেশে যে 10টি দরিদ্র উপজেলা রয়েছে, এর মধ্যে বলা হচ্ছে যে মাদারীপুরেই 5টি উপজেলা, 10টি উপজেলার মধ্যে মাদারীপুরের 5টি উপজেলা, অথচ এই মাদারীপুরকে বলা হয় প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসী অধ্যুষিত জেলা। তো এই প্রবাসী অধ্যুষিত জেলা হয়েও এই জেলার 5টি উপজেলা কেন দারিদ্র সীমার নিচে, কিংবা দরিদ্র মানুষের সংখ্যা কেন বেশি? দরিদ্র উপজেলার 5টি উপজেলায় কেন মাদারীপুরে হবে? নিশ্চয়ই সেটি ভেবে দেখার বিষয়, এবং যারা গবেষণা করেন, অর্থনীতিতে যারা গবেষণা করছেন, তাদের কাছে এটি আসলে একটি গবেষণার বড় বিষয়বস্তু হতে পারে যে প্রবাসী অধ্যুষিত একটি জেলায় কেন দরিদ্র মানুষের সংখ্যা বেশি, কেন 5টি উপজেলায় দরিদ্র তালিকায় থাকবে। তো এই বিষয়টি বাস্তব নিরিখে যদি আমার মনে হয়, বাংলাদেশে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটি আমার কাছে মনে হয় যে প্রবাসীরা বাংলাদেশে যে টাকা পাঠান, যে রেমিটেন্স পাঠান, সেটি একটি বড় অংশই খরচ হয় পরিবারের ব্যয় সংক্রান্ত কারণে, এবং সেই টাকাটা যেহেতু তারা কেনাকাটা করেন, সেই টাকাটা কিন্তু গ্রাম থেকে চলে যায় শহরে। অর্থাৎ গ্রামে কিন্তু উৎপাদনশীল যে খাতগুলো রয়েছে সেই খাতে যেমন বিনিয়োগ হয় না, কিংবা গ্রামে সেই টাকাটা থাকে না, সেই টাকাটা চলে যাচ্ছে শহরে।
ফলে গ্রামের মানুষ কিন্তু আসলে দরিদ্রই থেকে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসীদের যে বড় একটি আয়ের অংশ সেটি আসলে চলে যাচ্ছে ঘর বাড়ি নির্মাণে। আপনি যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখেন যে এখন প্রচুর ঘর বাড়ি, সেটি খোঁজ নিয়ে দেখবেন যে সেটি প্রবাসীদের ঘর বাড়ি, নতুন দালান কোঠা হচ্ছে, এবং সেটি হচ্ছে কিন্তু কৃষি জমি, অনেক ক্ষেত্রেই কৃষি জমির উপরে হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে আপনি ঘর বাড়ির মতো দালান কোঠা, আবাসন খাতে বিনিয়োগ করছেন, যেটি আসলে কোনো কর্মসংস্থান তৈরি করছে না, কোনো উৎপাদনশীল খাতে সেটি ব্যয় হচ্ছে না, যার ফলে এই এই যে টাকাটা, প্রবাসীরা যে টাকাটা, বড় অঙ্কের একটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন, সেটি বাংলাদেশের মূল কর্মসংস্থানের বিনিয়োগের ক্ষেত্রে কিংবা উৎপাদনশীল খাতে সেই অর্থগুলো যাচ্ছে না। তো এই এই যে দারিদ্র তার যে সীমা বলা হচ্ছে, সেই সীমা যে দিন দিন সেই সীমার মানুষের সংখ্যা যে বাড়ছে, সেটির কমানোর ক্ষেত্রে হয়তো অর্থনীতিবিদরা নানা মডেল তৈরি করবেন, কিংবা বিশ্বব্যাংকও অনেক সুপারিশ দিয়েছে, যে সেই সুপারিশে 4টি সুপারিশ তারা করেছে। সেই 4টি সুপারিশের মধ্যে আমি যদি একটু পড়ে শোনাই, সেটি হচ্ছে উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করা, যেটি আমি বলছিলাম যে আসলে উৎপাদনশীল খাতে কর্মসংস্থান বাড়াতে হবে এবং উৎপাদনশীল খাতে অর্থ বিনিয়োগ করতে হবে। দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত করা, গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজার ব্যবস্থা গড়ে তোলা, এবং সমতা ভিত্তিক ও দক্ষ রাজস্ব নীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বৃদ্ধি। তো আসলে এই 4টি সুপারিশ তারা করেছেন এই বাংলাদেশের এই দারিদ্র সীমার নিচে যে মানুষ বসবাস করছেন তাদেরকে উত্তরণের জন্য। তো এটি অর্থনীতির নানা সূচকে, নানা নিয়ম কানুনের মাধ্যমে বিশ্লেষণ করে তারা এই তথ্যগুলো, এই সুপারিশগুলো করছেন। কিন্তু আমার কাছে মনে হয় যারা প্রবাসী রয়েছেন, যারা দেশের বাইরে থেকে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, তাদেরকেও এই বিষয়ে নজর দেওয়া উচিত। অর্থাৎ আপনি কষ্ট করে যে টাকা পাঠাচ্ছেন দেশে, সেটি আসলে আপনার নিজের দেশের মানুষের জন্য কতটুকু কাজে লাগছে। আপনার পরিবারের জন্য অবশ্যই আপনি একটি ব্যয় করতেই হবে, সেটি স্বাভাবিক। পাশাপাশি আপনার দেশের যে উন্নয়নে ভূমিকা রাখা, সেই ভূমিকা রাখার জন্য আপনাদেরকে নিজেদেরকেও চিন্তা করতে এবং সরকারকেও এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে হবে, যে এই প্রবাসীরা যারা বিনিয়োগ করতে চান দেশে, কিংবা উৎপাদনশীল খাতে যারা ব্যয় করতে চান, তাদেরকে সহজ প্রক্রিয়ার মাধ্যমে সেই খাতগুলোকে আকৃষ্ট করা, সেই খাতগুলোতে আকৃষ্ট করা, যাতে প্রবাসীরা সহজে সেই বিনিয়োগ করতে পারে কিংবা তাদের বিনিয়োগের রিটার্ন আসে, পদ্ধতিগুলো সহজ করা। এই বিষয়ে কিন্তু সরকারকেও আসলে মনোযোগ দেওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশে এখন যেহেতু কর্মসংস্থানের সংখ্যা কমে যাচ্ছে, এবং যেটি বলা হচ্ছে যে 2025 সালে অন্তত 8 লাখ কর্মসংস্থান কমেছে পূর্বের বছরের তুলনায়, এবং 2023-24 সালে সেটি আরো বেশি ছিল কর্মসংস্থান কমে যাওয়ার সংখ্যা। তো এই জায়গাগুলোতে নজর দেওয়াটা খুবই জরুরি। এবং আমাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমরা যারা দেশের বাইরে থাকি, যারা প্রবাসী রয়েছেন, তাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, আসলে আমরা বাংলাদেশকে এই অবস্থায় দেখতে চাই না, কিংবা এই নিউজগুলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়, যখন আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে বিদেশিরা জানেন, তখন কিন্তু জাতি হিসেবে আসলে আমাদের নিজেরও একটু কষ্ট লাগে, কিংবা তারা হয়তো বলেন যে হ্যাঁ, আমরা গরিব মানুষ, গরিব দেশ থেকে এসেছি। নিশ্চয়ই সেটি আমাদের জন্য খুব সুখকর বিষয় না। তো এই জায়গাগুলো থেকে আমরা যারা প্রবাসে আছেন, যারা দেশের বাইরে থাকেন, তারাও আশা করি দেশের এই যে দারিদ্র, যেই সীমার নিচের মানুষ সংখ্যা যেটা বাড়ছে, সেটি উত্তরণে, সেই জায়গা থেকে উত্তরণের জন্য প্রবাসীরা ভূমিকা রাখবেন, এবং সরকার সেই ক্ষেত্রে প্রবাসীদেরকে সহযোগিতা করবে। এবং প্রবাসীদের যে অর্থ রেমিটেন্স যায়, সেটি শুধু রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে, রিজার্ভের বাড়ানোর সংখ্যা দেখিয়ে আসলে খুব একটা কাজের কাজ যে হচ্ছে না, সেটি তো স্পষ্ট যে আসলে গরিব মানুষের সংখ্যা বাড়ছে, প্রতি 4 জনের একজন এখন গরিব। কাজেই সেই জায়গাগুলোতে কিভাবে প্রবাসীদের এই রেমিটেন্সকে কাজে লাগানো যায়, সেটি আসলে ভেবে দেখা উচিত। কারণ হচ্ছে প্রবাসীদের যা আয়, এটি কিন্তু বিনা বিনিয়োগে রাষ্ট্র পাচ্ছে।
প্রবাসীদের এই রেমিটেন্সটা। তো এই প্রবাসীদের আয়টিকে কিভাবে দেশের দারিদ্র্য বিমোচনে কাজে লাগানো যায় সেটি নিঃসন্দেহে সরকারের ভেবে দেখা উচিত। এবং আমার মনে হয় যে এই ডক্টর ইউনূস যিনি এই দারিদ্র্য বিমোচনের রোল মডেলের মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যারা ইউনূসের সমালোচক ডক্টর ইউনূসের সমালোচনা করেন তারা হয়তো তারা বলে থাকেন যে এই জাতির আক্ষেপ হয়তো পূরণ হয়েছে। অনেকেই ভাবতেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন হয়তো বাংলাদেশ শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সেটি কতদূর হয়েছে সেটি হয়তো বাংলাদেশের মানুষ মূল্যায়ন করবে। তবে সমালোচকরা সেভাবে বলছেন। আবার অনেকের আক্ষেপ থাকতে পারে ইউনূস যদি আরো বেশি সময় ক্ষমতায় থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারতেন। কিন্তু তিনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার এবং নির্বাচিত সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন, তবে আমরা বিশ্বাস করি যারা নির্বাচিত সরকার আসবেন তারাও এই বিষয়গুলোতে নজর দিবেন। এবং যেহেতু ডক্টর ইউনূস দারিদ্র্য বিমোচনের কারণে বিশ্বে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, এবং তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পর হয়তো বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনে তিনি আরো বড় ভূমিকা রাখবেন এবং তার মডেল বাংলাদেশে আরো কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। সেই ভূমিকা তিনি নির্বাচন পরবর্তী সময়েও রাখবেন সেটি আমরা বিশ্বাস করি। এবং পরবর্তী রাজনৈতিক সরকার এই যে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া, তাদের যে রেমিটেন্স আয় সেটিকে কিভাবে উৎপাদনশীল খাতে ব্যবহার করা যায়, কিভাবে কর্মসংস্থান সৃষ্টির কাজে ব্যবহার করা যায় এবং দেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে কিভাবে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে আকৃষ্ট করা যায় সেই বিষয়গুলো নজর দিবেন। আমরা আশা করি বাংলাদেশ আসলে এই যে গরিবের তকমা নিয়ে আর থাকবে না। নিশ্চয়ই বাংলাদেশ বিশ্বে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং মাথা উঁচু করে সারা বিশ্বে তাদের পরিচয় দিবে, আমরা পরিচয় দিব সেই আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।